দর্শক মণ্ডলী কেমন আছেন? প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের নিটল টাটা সুমো অ্যাম্বুলেন্স মাই হেলথ থেকে। আমি ডাক্তার সাকলাইন রাসেল। দর্শক যারা আপনারা আজকে মাই টিভির যে স্ক্রিনে চোখ রেখেছিলেন তারা জানেন যে একটি চমকপ্রদ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। বিষয়টি নির্ধারণ করা হয়েছে নিরাপদ চিকিৎসক মানবীয় স্বাস্থ্য সেবা। কি আছে এই বিষয়ের মধ্যে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তার আগে পরিচয় করে দিতে চাই যিনি আপনাদেরকে আজকে এই বিষয়ে নানা তথ্য দেবেন, সাহায্য করবেন। অধ্যাপক ডাক্তার ইকবাল আরসলান, যিনি মহাসচিব হিসাবে আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে। একই সঙ্গে তার অনেকগুলো পরিচয় আছে। বাংলাদেশ চিকিৎসক সমাজের নেতৃত্ব দিচ্ছেন তিনি। বলা যেতে পারে এই মুহূর্তে তিনি আমাদের অভিভাবক চিকিৎসক সমাজের জন্য। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ভালো আছেন স্যার? আপনি ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আমাদের যারা চিকিৎসকরা আজকাল ভালো নাই, রুগীরা তো ভালো থাকবেই না, সে কারণেই তারা রুগী বা অসুখী। একটু স্যার আপনার কাছে শেষের প্রশ্নটি শুরুতে করতে চাই। একজন ডাক্তারের কি কি মানবীয় গুণাবলী থাকা উচিত একজন রোগীর সেবা দেওয়ার জন্য? একজন রোগীকে সেবা দেওয়ার জন্যে মানবিক গুণাবলী তো আসলে যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, এবং একজন চিকিৎসক যে পেশাজীবী হিসেবে তার সহনশীলতা এবং রোগীকে নিজের আত্মীয় ভাবা, নিজের আপনজন ভাবা, এটুকু হলেই আমি মনে করি যে যথেষ্ট। যেমন আমি চিকিৎসক হিসেবে যদি একজন বৃদ্ধ রোগীকে আমি মনে করি যে আমার বাবার যেটুকু সেবা পাওয়া উচিত ছিল এই রোগীটারও সেটুকু সেবা পাওয়া উচিত। একটা বাচ্চাকে যদি আমি মনে করি আমার সন্তানের যে সেবাটা পাওয়া উচিত সেই সেবাটা আমি তাকে প্রদান করি, তাহলেই যথেষ্ট। আরেকটি বিষয় যে আমাদের রোগীদের যে ক্ষোভ চিকিৎসকদের প্রতি, সেটার মূল কারণ হচ্ছে সময় না দিতে পারাটা। আচ্ছা, তো এই জায়গাটায় যদি চিকিৎসকরা একটু যত্নবান হন এবং তাদের যে রোগী দেখার সময়টা একটু বেশি করে নেন এবং রোগী দেখার সংখ্যাটা যদি আনুপাতিক হারে কমিয়ে আনেন, তাহলেই কিন্তু তারা এই সময়টা দিতে পারবেন। রোগীরা হচ্ছে চিকিৎসকের সাথে একটু কথা বলতে চায়, সেই কথা বলার মনের কথাগুলো খুলে বলতে চায়। সেই মনের কথাগুলো খুলে বলবার যদি সুযোগ দেন, আমি মনে করি যে বর্তমানের যে প্রেক্ষাপট বিরাজ করছে তার 80% বেশি সমাধান হয়ে যাবে। আচ্ছা, আর সেই ক্ষেত্রে স্যার একটু ভিন্ন আছে। আপনি একটু টাচ দিয়েছেন যে দেখা যায় যে সরকারি হাসপাতালগুলোতে একসঙ্গে অনেক রোগীকে দেখতে হয় বা অনেক বিশেষজ্ঞ আছেন, তিনি চাইলেও কম রোগী দেখবেন সারা দেশ থেকে আসে। সেটা তো হচ্ছে যে আমাদের সরকারি হাসপাতালগুলোর যে অবস্থা, সেটা হচ্ছে যে একজন চিকিৎসককে সকাল থেকে দুপুরের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে যে 100 থেকে 150 রোগী দেখতে হয়, কাউকে এর বেশিও দেখতে হয়। এই প্রেক্ষাপটে আসলে যারা আউটডোরে থাকেন তাদের পক্ষে রোগীদেরকে সময় দেওয়া সত্যি দুরূহ কাজ। আচ্ছা, এখন এটা যদি আপনি সমাধান করতে চান, তাহলে আপনাকে এই চিকিৎসা ব্যবস্থাপনাটা ঢেলে সাজাতে হবে। যেমন ধরুন যে আপনার যে সামান্য চিকিৎসার জন্য ডিসপেন্সারিগুলোতে গেলে হতো বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভব বা কমিউনিটি ক্লিনিকে সম্ভব, সেই আপনার রোগীগুলো চলে আসছে টারশিয়ারি লেভেলের হাসপাতালে, যার ফলে চিকিৎসকদের উপরে চাপ বাড়ছে। এখানে যদি একটা সুনির্দিষ্ট রেফারেল সিস্টেম তৈরি করা যায়, তাহলে কিন্তু এর অনেকখানি কমে যাবে। এবং আমাদের দেশে টাকা থাকলেই কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যায়, পৃথিবীর অন্য দেশে এটি সম্ভব না। স্যার, আমরা দেখা যাচ্ছে যে ইদানিং একটা আমরা চিকিৎসকরা, আমি মনে করি যে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন, আমরা যারা তরুণ আছি, যথেষ্ট আমরা মনে করি যে আমরা যোগ্য একটা মানুষকে সেবা দেওয়ার জন্য। তারপর একটা আস্থার সংকট হয়ে গেছে। এই সংকটটা রুগী এবং চিকিৎসক এবং সাংবাদিক, চিকিৎসক এবং সাধারণ মানুষ। কিছু প্রশ্ন স্যার আপনার কাছে আছে। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা ফেসবুকে বিভিন্ন কমেন্ট করেছিলেন, আপনাদের প্রশ্ন রেখেছিলেন, অনেক প্রশ্ন, সবগুলো করা সম্ভব হবে না। তারপর আমি চাচ্ছি যে আজকে সব প্রশ্নগুলো স্যারের কাছে শুনিয়ে দিতে, কারণ স্যার যেহেতু চিকিৎসক সমাজকে নেতৃত্ব দিচ্ছেন, আজকের এই প্রশ্নগুলো শুনে গেলে শুধু আজকে না, সারাটা সময় জুড়ে যেন তিনি জিনিসগুলো ভাবতে পারেন। আপনাদের প্রশ্নগুলো আমি স্যারকে করতে চাই। স্যার, আপনার জন্য বলছি, আপনি এর মধ্য থেকে আমার মনে হয় যে আপনি নোট নিতে পারেন যে কোন বিষয়গুলো নিয়ে কথা বলবেন। তার্শিক সঞ্চয়, যিনি এসএ টিভিতে আছেন, আমি আপনাকে পেজ দিয়ে সাহায্য করছি। তার্শিক সঞ্চয়, উনি এসএ টিভির একজন সিনিয়র রিপোর্টার আছেন, সংবাদ পাঠক সেখানকার, এবং উনি প্রশ্ন করেছেন যে চিকিৎসক সাংবাদিক সম্পর্কের একটা অবনতির সব জায়গায় খেয়াল করা যায়।
এটি উন্নয়নে আপনার কোনো পরামর্শ আছে কিনা? ফারহান, যিনি একজন অকুপেশনাল থেরাপিস্ট, বলা হচ্ছে যে চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে, এটি কমানোর কোনো সুযোগ আছে কিনা? ডাক্তার ফারুক হোসেন, যিনি বলছেন যে গ্রামে গঞ্জে ডাক্তারদেরকে ভয়ে ভয়ে চিকিৎসা দিতে হয়, আমি যদি নিরাপদ না হই, ভয় থাকে, তাহলে আমি মানবীয় গুণাবলী রেখে কিভাবে চিকিৎসা দিব? এ ব্যাপারে মহাসচিব হিসেবে আপনার ভূমিকাটা কি? ফিরোজ কবির কিরণ, আপনি বলেছেন যে চিকিৎসা সেবার মান উন্নয়নে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, বড় বড় হাসপাতালগুলোতে অনেক হয়রানি হয়। ফিরোজ কবির কিরণ, উনি একজন কৃষিবিদ, এই প্রশ্নটা আপনার কাছে রেখেছেন। বিশ্বজিৎ বর্মন বিজয়, উনি অনেকগুলো প্রশ্ন করেছেন, যে উনি ক্ষোভ আছে বিএমএর প্রতি, যে এটি আদৌ পেশাদারি সংগঠন কিনা, বিএমএর যারা ডাক্তাররা মার খাচ্ছেন তাদেরকে রক্ষা করবার জন্য বিএমএ কতটুকু ভূমিকা রাখছে। আপনারা জানেন যে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় একটি দুর্ঘটনা বা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পবিত্র কুণ্ডু, উনি চিকিৎসা দিতে গিয়ে আঘাত পেয়ে তার হাড় ভেঙে গেছে, বঙ্গবন্ধুতে ভর্তি আছেন এখন। কি করছে তাদের জন্য বিএমএ? সাব সেন্টারে নাগরিক সুবিধা নেই, তারপরে 3 বছর থাকার একটা, তার ভাষায় মধ্যযুগীয় সিদ্ধান্ত কেন? তিনি আরও বলেছেন 33তম বিসিএসে ওএসডি অ্যাটাচমেন্ট করা আছে, শূন্যপদ ইদানিং তৈরি হয়েছে, তারপরে পদায়ন হচ্ছে না। স্বামী স্ত্রী, তিনি স্বামী স্ত্রী একসাথে থাকতে পারছেন না। আপনার জন্য বলছি, আমারও একই অবস্থা, স্বামী স্ত্রী আজকে 4.5 বছর আলাদাই থাকি পোস্টিংয়ের অভাবে। এরপরে গ্রাম পর্যায়ে অবকাঠামোর সুবিধা নেই, ঔষধ নেই, জনবল নেই, কিন্তু এগুলো একটি প্রশাসনিক বিষয়। তারপরে দেখা যায় যে ডাক্তারদের উপরে দোষ চাপানো হয় যে ঔষধ নাই কেন, এই সুবিধা নাই কেন। শরীফুল কবির, উনি উপজেলা পর্যায়ে ডাক্তাররা মার খাচ্ছেন, একই কথা প্রতিকারে কি করেছেন? মহিউদ্দিন মাসুম, যিনি একজন কার্ডিওলজিস্ট, তিনি বলেছেন যে সব ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা যায় কিনা। সেক্ষেত্রে আপনি বলেছেন যে জাতীয় নীতিমালা বানিয়ে যদি হাসপাতালেই ডাক্তাররা ইনকাম করার সুযোগ পায়, কেউ হয়তো প্রাইভেট প্র্যাকটিসে গিয়ে এত কষ্ট করতে চাইবে না। আর একটা বলেছেন যে উপজেলায় পাঠানোর আগে সেখানকার অবকাঠামো নিশ্চিত করা জরুরি, উনি পরামর্শ দিয়েছেন। শফিউল আলম সাজু, আপনার প্রশ্নটি ছিল যে 2014 সালে ডাক্তারদের উপর কয়টি হামলা হয়েছে, কয়টির প্রতিকার করেছে বিএমএ? এটি ডাক্তারদের অধিকার রক্ষার সংগঠন নাকি সরকারের ভাবমূর্তি রক্ষার সংগঠন? ওনার অভিযোগ, খুব কষ্ট আছে। অমিত রায়, উনি বলেছেন যে প্রতি বছর, দুঃখিত স্যার আমি একটু দ্রুতই যাচ্ছি সময়ের সাথে তাল মিলিয়ে, প্রতি বছর 6000 ডাক্তার বের হচ্ছে, 2019 সালে বের হবে, সেই ক্ষেত্রে 30,000 অতিরিক্ত ডাক্তার বের হবে। এতগুলো ডাক্তারকে সরকার কিভাবে অ্যাকোমোডেট করবে? সাইদুর রহমান, আপনি বলেছেন যে ইন্টার্ন ডাক্তারদের ভাতা বৃদ্ধি করা যায় কিনা, একটু স্যারের কোনো এই ব্যাপারে সাজেশন আছে কিনা? আপনি জানেন স্যার, সারা দেশে ইন্টার্নি ডাক্তাররা 25,000 টাকা করে তাদের ভাতা করবার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে তাদের পরিচালকের কাছে। নাজমুল হক রিমু, উনি বলেছেন যে 36তম বিসিএসে মাত্র 127 জন ডাক্তার, কিন্তু এত কম ডাক্তার নিলে বাকি ডাক্তাররা কোথায় যাবে? জহিরুদ্দিন ওয়াসিম, তিনি নানা ক্ষোভ প্রকাশ করেছেন বিএমএর বিরুদ্ধে। মাহবুল আলম রাফি, তিনি বলেছেন যে ডাক্তারদের জন্য আলাদা পে স্কেল করা যায় কিনা। আরেকটা হচ্ছে যে ক্লিনিকগুলো অনেক সময় বেতন ঠিকমতো দেয় না, সেই ক্ষেত্রে কোনো প্রতিকার করার উপায় আছে কিনা। আশরাফ খান বলেছেন যে দেশে প্রাইভেট মেডিকেল আর কত হবে, জুডিশিয়াল সার্ভিসের মতো আলাদা কোনো কমিশন করা যায় কিনা। শাহরিয়ার খালেদ অনেকগুলো প্রস্তাবনা রেখেছেন, দুঃখিত খালেদ ভাই এতগুলো করতে পারছি না। আপনার মূল কথাগুলো হচ্ছে হাসপাতালে পুলিশ স্টেশন রাখা যায় কিনা, অপারেশনের চার্জ ব্যাংক ড্রাফটের মাধ্যমে দেওয়া যায় কিনা। খুব ভালো একটি পয়েন্ট বলেছেন স্যার, আপনার কাছে উত্তরটি আমরা চাই, সেটি হচ্ছে হেলথ কার্ড বা হেলথ ইন্স্যুরেন্স করার বিষয়ে কোনো পরিকল্পনা বিএমএর পক্ষ থেকে আছে কিনা। মোটামুটি স্যার এই হলো সবার প্রশ্নগুলো। আপনি একটু যদি বলেন একে একে আর কি আমাদের কয়েকটা, আমি মাঝখানে আপনাকে আবার মনে করিয়ে দিব আপনি যেখান থেকে শুরু করতে চান। আমরা এর মাঝখানে একবার বিরতিতে যাব, আবার আপনার প্রশ্নগুলো শুনতে থাকবো। আমাদের বিরতির আগে 2 মিনিট আছে স্যার, আপনি শুরু করতে পারেন, আমরা যদি একটা করে শুরু করেন আর কি। ধন্যবাদ। এখানে আসলে যে আপনার প্রত্যাশা, একটা হচ্ছে যে চিকিৎসকদের প্রত্যাশা, আরেকটি হচ্ছে সাধারণ মানুষের প্রত্যাশা। তো সাধারণ মানুষের প্রত্যাশার জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে নাই বললেই চলে। আসলে সাধারণ মানুষ এখানে ঠিক সেভাবে তারা খুব বলেননি। তবে চিকিৎসা ব্যয়ের বিষয়টা হচ্ছে যে চিকিৎসা ব্যয় আপনার সারা পৃথিবীতে মুদ্রাস্ফীতির কারণে এবং প্রত্যেকটি জিনিসের যে বাজার মূল্য বৃদ্ধির কারণে কিন্তু সমগ্র চিকিৎসা ব্যয় বাড়ছে। এখানে আসলে চিকিৎসকদের করবার কিছু নেই। যদিও বর্তমান সরকার চেষ্টা করছেন, তারা আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত যন্ত্রপাতি আছে, সরঞ্জাম আছে বা চিকিৎসা সংক্রান্ত
যে উপাদানগুলো আমদানি করতে হয় তার উপরে শুল্ক কমিয়ে দিয়ে কিছু কিছু ক্ষেত্রে শুল্ক তুলে দিয়ে এগুলোর মানে মূল্যটা কমিয়ে রাখবার এবং মুদ্রাস্ফীতি কমিয়ে রাখবার চেষ্টা করছেন। একটি বিষয় সেটা হচ্ছে যে এটা সরকার বা চিকিৎসক এদের পক্ষে যে আপনার ধরে রাখাটা খুবই ডিফিকাল্ট। তারপরেও আমি ধন্যবাদ জানাবো বর্তমান সরকারকে, তারা আসলে চেষ্টা করে চলেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে নিরাপত্তা, আইন শৃঙ্খলা, হয়রানি, এটি খুবই আকাঙ্ক্ষা আসলে যে আপনার হচ্ছে যে নিরাপত্তা হচ্ছে যে যেমন চিকিৎসকের নিরাপত্তা হচ্ছে রোগীদের। রোগীরা নিরাপত্তা চান যে তারা যখন হাসপাতালগুলোতে আসবেন যাতে তারা সঠিক চিকিৎসাটা তারা পান। আর চিকিৎসকদের যে নিরাপত্তার বিষয়টা হচ্ছে তারা যখন কর্মক্ষেত্রে কাজ করেন তখন যাতে তারা নিরাপদ পরিবেশে তারা কাজ করতে পারেন। এখানে আমরা দেখি যে আপনার চিকিৎসকদের ব্যাপারটা, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি একটি দিয়ে যদি বলি তাহলে বোঝা যাবে। সেটা হচ্ছে যে সবচেয়ে শেষে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আপনার টুঙ্গিপাড়ায় যে ডাক্তার পবিত্র ইউএচএফপিও, তাকে আপনার সেখানে মৌলবাদীরা তাকে আক্রমণ করেছে। এটা কিন্তু যে আপনার সাধারণ যে চিকিৎসকের উপরে যে আপনার চিকিৎসা নিতে আসা যে জনগণের যে আক্রমণ সেটা না, এটা হচ্ছে যে একটা মৌলবাদী চক্রের অন্য একটি বিষয় প্রোপাগান্ডা করে এই ঘটনাটা ঘটিয়েছে। এখানে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে বিষয়টা ছিল এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আপনার গোপালগঞ্জ যে বিএমের সাথে যোগাযোগ করে বিএমের প্রতিনিধি টুঙ্গিপাড়ায় পাঠিয়ে সেখানকার অবস্থা পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করে এবং ডাক্তার পবিত্রকে ঢাকায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আনার ব্যবস্থা করে তার চিকিৎসার যে নিশ্চয়তা বিধান করাটাই আসলে তাকে রক্ষা করাটা আসলে প্রধান কাজ ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ওইখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং যারা তার উপরে আক্রমণ করেছিল তাদেরকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে, শুধুমাত্র একজনকে আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তাদেরকে নন অ্যাভেলেবল ধারায়, এগুলো কিন্তু সরকারের সাথে আলোচনা করেই করা হয়েছে। এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন তো পুলিশের ভূমিকা গ্রহণ করা আসলে সম্ভব না, এক নাম্বার। দুই নাম্বার এইটা শেষ করে দিই একবারে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই বর্তমান সরকার আসার পরে এই আপনার 2013 2014 জানুয়ারিতে আসার পরে আমরা দুটো আইন বিএমএ থেকে তৈরি করে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদান করেছি। সেটা হচ্ছে যে চিকিৎসা সেবা কর্মী, আমরা শুধু চিকিৎসক না, নার্স, অন্যান্য যারা আছেন তাদের যে নিরাপত্তা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার নিরাপত্তার জন্য একটি আইন, এবং রোগীদের যে চিকিৎসা ব্যবস্থার যে নিরাপত্তা সে ব্যাপারেও দুটো আইন করে আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি, এবং এটা পরীক্ষা নিরীক্ষা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ে মতামতের জন্য গেছে, তাদের মতামত এসছে, এবং এই আইনটা যদিও আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এটা নিয়ে, আমরা প্রায় 1 বছরের কাছাকাছি আগে সরকারকে দিয়েছি। একটু বিরতির সময় হয়ে যাচ্ছে, আমাকে শুনতে হবে, এগোয়নি। আমি শুনবো স্যার আপনার কাছে, এবং আপনাকে আমি 1 বছর না ঠিক হয়তো 3 মাস আগে ফোন করেছিলাম যে স্যার এই আইনটা কেমন, কতদূর অবস্থা আছে। আপনি বললেন যে আমি সুসংবাদ সবাইকে দিতে পারবো খুব শীঘ্রই। দর্শক মণ্ডলী, আমরা সেই সুসংবাদটাও শুনবো, এবং আজকে যে প্রশ্নগুলো রাখা হলো আমরা এই বিষয়গুলো নিয়ে শুনতে থাকবো। তার আগে আপনাদের নিয়ম অনুযায়ী ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের নিটোল টাটা সুমো অ্যাম্বুলেন্স মাই হেলথ থেকে। আমি ডাক্তার সাকলাইন রাসেল। আপনারা জানেন যে আমরা চিকিৎসক এবং রোগীর সম্পর্ক উন্নয়নে নানাবিধ কথা বলছি, আর এই বিষয়ে কথা বলার জন্য একজন উপস্থিত আছেন যারা আপনারা চিকিৎসক সমাজের তিনি একদম নেতৃত্ব দিচ্ছেন, অধ্যাপক ডাক্তার ইকবাল আরসালান, মহাসচিব বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, একই সঙ্গে ডিন হিসাবে আছেন বেসিক অনুষদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। স্যার, বিরতির আগে আপনি বলছিলেন চিকিৎসকদের জন্য আইন করা হচ্ছে, এবং আপনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে এটি খুব শীঘ্রই আসবে।
আমরা কি খুব শীঘ্রই পাচ্ছি স্যার? আমরা আপনার হচ্ছে যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে চিকিৎসা সেবা কর্মী ও স্থাপনা যে নিরাপত্তা আইন এবং রোগী সেবা নিরাপত্তা আইন দুটোই আমরা করে সরকারের কাছে দিয়েছিলাম, এবং এই আইনগুলো তৈরি করার অনেকগুলো প্রক্রিয়া আছে, সেই সরকারি প্রক্রিয়াগুলো চলছে। তবে এটা বলতে পারেন যে অনেক স্লোত হচ্ছে, এটা আমরাও বিশ্বাস করি স্লোত হচ্ছে, এবং মাননীয় মন্ত্রী মহোদয়ও এ ব্যাপারে খুব উদ্বিগ্ন, উনিও চাচ্ছেন দ্রুত এই আইনটা সংসদে নিয়ে যেতে। তো আমরা আশা করি যে উনি বাইরে গেছেন, উনি ফেরত আসার পরে এ ব্যাপারে আমরা আপনার খুব দ্রুত পদক্ষেপগুলো নিতে সক্ষম হব, এবং উনি বলেছেন যে এই আইনগুলো সবই তিনি শীতকালীন যে অধিবেশনে নিয়ে যেতে চান। জি, আমরা আশা করি স্যার সেই সুসংবাদটা খুব শীঘ্রই আপনার মুখ থেকেই পাবো। এবং আপনি জানেন যে হেলথ নিউজ বিডি আমাদের যে অনলাইন রয়েছে চিকিৎসকদের পক্ষে, এখানে আপনি পবিত্র কুণ্ডুকে দেখতে গেছেন, আপনার ছবি সহ আমরা দিয়েছিলাম, এবং সেখানে একটি তথ্য ছিল যে সরাসরি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী লিয়াজো করছেন বা খোঁজ খবর নিচ্ছেন, এটি কতটুকু সত্য? এটা মানে 100% যে সত্য। ঘটনা ঘটার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে আপনার সবসময় যে যোগাযোগ রেখেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ রেখেছি বিষয়গুলো। এমনকি তিনি যখন লন্ডন গেলেন সেদিনও উনি এয়ারপোর্টে যাওয়ার সময় গণভবনে এ বিষয়ে ওনার সাথে আলোচনা হয়েছে। পবিত্র কুণ্ডু যাতে আপনার তাকে ঢাকায় সুচিকিৎসার ব্যবস্থা তো করাই হয়েছে, তিনি সুচিকিৎসা হয়ে গেছে, এবং তার যে চাকুরির যে নিরাপত্তা বা অন্যান্য তিনি অসুস্থ সময়ে কিভাবে তাকে রাখা হবে, তাকে পদোন্নয়ন দিয়ে আপনার ডিজি অফিসে রাখা এবং ওখানে অন্য আরেকজনকে দেওয়া, এগুলো আপনার তিনি সরাসরি আলাপ করেছেন, এবং এগুলো আমরা বাস্তবায়ন। আমরা স্যার হাতে 7-8 মিনিট সময় পাবো, তারপরে আমি শেষ করতে চাই। সারা বাংলাদেশে অনেক পবিত্র কুণ্ড আছে স্যার, প্রতিদিনই চিকিৎসক নির্যাতনের শিকার হচ্ছেন। গতকালকে নিউজ আমাদের যে অনলাইন রয়েছে সেখানে নিউজ ছিল যে মারও খেলেন আবার যৌন মামলার শিকারও হলেন, এটি আগুলঝরা বরিশালে হয়েছে। এরকম সমস্ত দেশেই কিন্তু কম বেশি চিকিৎসক নিগৃহীত হচ্ছে, নির্যাতন হচ্ছে। সবার একটা অভিযোগ, বিএমএ কিছু করছে না কেন? আসলে কি আপনার হচ্ছে যে বিএমএ তো পুলিশিং করা ভেরি ডিফিকাল্ট, বা পুলিশিং করতে পারবে না। এই ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটছে তা না, আপনার পার্শ্ববর্তী দেশ এমনকি চীনেও যে আপনার ঘটছে, এবং যা ঘটছে এর চাইতে ভয়াবহ এবং ভয়ঙ্কর আমেরিকাতেও ঘটছে, উন্নত বিশ্বেও ঘটছে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে সরকারের সহযোগিতা নিয়েই কিন্তু এগুলো বন্ধ করতে হবে। বিএমএ তো পুলিশিং করতে পারবে না। এখন যেমন সরকার বা মাননীয় মন্ত্রী রাজি হয়েছেন যে এই নিরাপত্তা আইন করে অন্তত যারা চিকিৎসকদের উপরে আঘাত করবে বা আপনার চিকিৎসা প্রতিষ্ঠানের উপরে আঘাত করবে তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করা, এবং জনগণকে মোটিভেট করা। এই জনগণকে মোটিভেট করা, আমাদের চিকিৎসকদেরও আপনার মোটিভেট করার বিষয় আছে, এবং তাদেরও যে হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, এই বিষয়গুলো আসলে নবীন তরুণ চিকিৎসকরা ওখানে যান, যাওয়ার পরে তারাও যে আপনার এই আপনার মব যে কিভাবে কন্ট্রোল করবেন, বা একটা খারাপ সিচুয়েশনে একটা খারাপ রুগীকে কিভাবে হ্যান্ডেল করবেন, সে ব্যাপারেও তাদের যে ট্রেনিং বা স্কিল, এগুলো আসলে আমাদের কারিকুলামের মধ্যে আমরা ওইভাবে সন্নিবেশিত করি নাই, এগুলো আমাদের আসলে করা প্রয়োজন। আচ্ছা স্যার, এই যে আমার কাছে যেটি মনে হলো আপনার কথা শুনে যে আপনি ব্যক্তিগত পর্যায়ে চেষ্টা করছেন, সাংগঠনিকভাবে চেষ্টা করছেন, কিন্তু বিএমএ এর সঙ্গে তাহলে কি সাধারণ চিকিৎসকদের একটু গ্যাপ হয়ে যাচ্ছে, বা আপনারা আপনাদের কর্মকাণ্ডগুলো তুলে ধরছেন না? আপনার হচ্ছে যে যেটা আমি কাউকে দোষারোপ করব না বা উচিতও না, আমরা তাদের প্রতিনিধি। আসলে যে চিকিৎসকদেরও তো তাদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, তাদেরও তো আসলে বিএমএর যে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়া বা আপনার প্রতিনিয়ত বিএমএ অফিসে এসে যে নেতৃবৃন্দের সাথে আলোচনা করা, এক্সচেঞ্জ অফ ভিউজ, এগুলো করা তো আসলে প্রয়োজন। এবং আপনার এই যে আপনারা যাদেরকে নির্বাচিত করে দিল, তারা কি কাজ করছে না করছে না, কি করছে, এটা তো তাদেরও দেখা উচিত। আমি অর্থাৎ তদারকির একটি বিষয় আছে স্যার। মন্ত্রী সংসদে বলেছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে 3 বছর 2 বছরের জায়গায় গ্রামে 3 বছর, এটা আমাদের আসলে জানা নেই। উনি বলেছেন হয়তো যে আপনার চিকিৎসকদের রাখবার জন্যে,
তবে আমি মনে করি যে এটা আলোচনা সরকারের সাথে করে এই বিষয়ে যে কোনো একটি সমাধান আমরা করতে পারবো। এটা নিয়ে উদ্বিগ্ন হবার মতো কিছু আছে বলে আমার মনে হয়। আপনি কি ব্যক্তিগতভাবে 3 বছরে রাজি আছেন কিনা বা পক্ষে যাবেন কিনা? আমি আসলে 3 বছরের পক্ষে না, এজন্যই যে আপনার যারা পোস্ট গ্রাজুয়েশন করতে আসে, আমি মনে করি যত আর্লি পোস্ট গ্রাজুয়েশন ছেলেমেয়েরা করতে আসবে তত বেশি সারা দেশে ছড়িয়ে পড়বে, তারা পিক আপ করতে পারবে। এটা পিক আপ করারও বিষয় আছে। সেজন্য আমি তো মনে করি যে পোস্ট গ্রাজুয়েশনটা কন্টিনিউয়াস হলে ভালো হতো ইন্টার্নশিপের পরে। আবার এখানে একটা অসুবিধা আছে যে কন্টিনিউয়াস হলে তাহলে তখন তখন তারা করে কি ইন্টার্নশিপের সময় কাজ না শিখে পরীক্ষায় পাশ করার জন্য তারা লেখাপড়ায় ব্যস্ত হয়ে যায়, তাতে তারা ভালো চিকিৎসক হওয়া থেকে বঞ্চিত হয়ে যায়। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এর মধ্যে একটা সমাধান আপনার কাছ থেকে বের হয়ে আসবে স্যার। এই যে ইন্টার্ন ডাক্তাররা 10,000 থেকে 25,000 টাকা দাবি করেছে, আমি মনে করি যে ওদের দাবিগুলো আসলে যৌক্তিক। এবং আমি বলি যে আপনার হচ্ছে যে আমরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের কাছে আমরা দাবি করেছি এবং আমরা একটি যুক্তি তৈরি করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছি এবং আমাদের যুক্তিটাই স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয় যারা এটা করেন তাদের সাথে আমি যোগাযোগ করেছি এবং অর্থ মন্ত্রণালয়ের যে ওখানে তো অনুবিভাগগুলো আছে, অনুবিভাগের যে দায়িত্বে আছেন তিনি আমাকে বলেছেন যে মানে নিশ্চিত করেছেন যে এই বাজেটের পরে এই ইন্টার্নিদের যে চিকিৎসা ভাতা যে বৃদ্ধির যে বিষয়টা তারা এটা যারা ইন্টার্ন ডাক্তার তাদের জন্য সুখবর। আমার মনে হয় যে তাদের একটু মুখে হাসি আমি দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে একজন দর্শক ফোনে আছেন। দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি। কে আছেন ফোনে? হ্যালো। জি, আপনার ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করতে হবে। আমার নাম সাইফুদ্দিন আহমেদ বাবুল। জি, আমি স্কাটন থেকে বলছি। জি, বলুন প্লিজ। অতিথি মহোদয় কিছুক্ষণ আগে বললেন যে যারা ডাক্তারদের উপর হামলা করে, প্রতিষ্ঠান ভাঙচুর করে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। যে কোনো কেউ আইন যদি হাতে তুলে নেন তাকে আইন। দর্শক, আপনার প্রশ্নটি করতে হবে, আমাদের হাতে সময় খুব কম। এই কথা ঠিক, কিন্তু বাংলাদেশে শত শত হাজার হাজার ক্লিনিক, কিন্তু মানুষের চিকিৎসা পাচ্ছে না। এখানে চিকিৎসা না পেয়ে ভারতে গিয়ে চিকিৎসা পাচ্ছে। আচ্ছা, সেরকম ভুরি ভুরি প্রমাণ। তো এইটার জন্য কি ব্যবস্থা গ্রহণ? সুন্দর প্রশ্ন দর্শক, সুন্দর। স্যার, আমাদের হাতে মাত্র 1.5 মিনিট সময়। সরি, আমি খুব সংক্ষেপে বাবুল সাহেব, যেমন আপনি যেটা বলছেন যে রোগী সুরক্ষা আইনও কিন্তু হচ্ছে, মানে রোগীর যে চিকিৎসা সেটা সুরক্ষার জন্য সরকার বা নিশ্চয়তার জন্য সরকার আইন করছেন। সেখানে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য ফিজিশিয়ানস সেখানে আনা হচ্ছে, যে তারা যে অ্যাকাউন্টেবল থাকবে রোগীর স্বার্থের জন্য। আর দ্বিতীয়ত যেটা বলছেন আপনি যে রোগী বা রোগীরা মানে ভারতে চলে যাচ্ছে বা পার্শ্ববর্তী দেশে যাচ্ছে, আপনি একটু লক্ষ্য করুন যে আগে হৃদয়ের চিকিৎসার জন্যে বা হার্টের চিকিৎসার জন্যে যেভাবে ভারতে লোক যেতেন সেভাবে কিন্তু যাচ্ছেন না। দেশে চিকিৎসা সেবার উন্নতি হচ্ছে। হ্যাঁ, এখন আমরা বিষয়টাকে কিভাবে অবলোকন করছি বা দেখছি সেটা হলো বিষয়। একটি গ্লাসের যে আপনার অর্ধেক খালি সেটাও আমি দেখতে পারি, আবার একটা গ্লাসের যে অর্ধেক বা 2/3 ভরা সেটাও আমি দেখতে পারি। পোশাক শিল্পে স্যার আমরা বিশ্বের প্রথম চীনকেও হারিয়ে দিয়েছিলাম একবার। তো আমরা তারপরে কিন্তু পোশাক কেনার জন্য আমরা কিন্তু ভারত সিঙ্গাপুরে এখন ঈদ আসলে কিন্তু মার্কেটিং করতে যাই। কিছু মানুষ যাবেই, আসলে যাবেই কিছু মানুষ। তারপরে স্যার আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনারা যে কোনো আইন করবেন রোগীর স্বার্থটা সবার আগে দেখবেন। অবশ্যই দেখবেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে কিন্তু মানে চিকিৎসকদের স্বার্থের কথা লেখা নেই। এখানে কিন্তু সাধারণ মানুষের স্বার্থের কথা বলা আছে, দেশের স্বার্থের কথা বলা আছে। এবং একই সঙ্গে স্যার যারা অনারারি ডাক্তার আছে তাদের স্বার্থটাও আপনি দেখবেন প্রোগ্রামের মাঝখানে আমাকে বলেছেন। আমাদের দর্শকমূল্য একটু আশ্বস্ত করতে চাই, সেটি হচ্ছে যে এটি কিন্তু আজকে প্রোগ্রাম শুরু। আমরা স্যারকে একাধিকবার আমাদের স্টেজে নিয়ে আসতে চাই এবং ডাক্তার চিকিৎসকদের যে এবং রুগীদের সাথে যে সম্পর্ক সেটি উন্নয়নে আমরা ভূমিকা রাখতে চাই। আজকে হয়তো চিকিৎসকদের কথা বললাম, পরবর্তী দিন যারা রুগী আছেন তাদের স্বার্থে অনেক কথা বলা হবে, থাকবে ডাক্তারদেরও কথা। স্যার আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দর তথ্য দিয়েছেন। ধন্যবাদ মাই টিভিকে, ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ। এবং দর্শক মণ্ডলী, যারা আমরা আসলে রুগী হয়ে ডাক্তারের কাছে যাই তার আমরা বুঝি যে কত কষ্ট থাকে। আজকে যারা অনুষ্ঠানটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মাই হেলথ এখানে শেষ করছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
গোটা রোগী এবং চিকিৎসক, চিকিৎসক এবং সাংবাদিক, চিকিৎসক এবং সাধারণ মানুষ। কিছু প্রশ্ন স্যার আপনার কাছে আছে। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা ফেসবুকে বিভিন্ন কমেন্ট করেছিলেন, আপনাদের প্রশ্ন রেখেছিলেন, অনেক প্রশ্ন, সবগুলো করা সম্ভব হবে না। তারপর আমি চাচ্ছি যে আজকে সব প্রশ্নগুলো স্যারের কাছে শুনিয়ে দিতে, কারণ স্যার যেহেতু চিকিৎসক সমাজকে নেতৃত্ব দিচ্ছেন, আজকের এই প্রশ্নগুলো শুনে গেলে শুধু আজকে না, সারাটা সময় জুড়ে যেন তিনি জিনিসগুলো ভাবতে পারেন। আপনাদের প্রশ্নগুলো আমি স্যারকে করতে চাই। স্যার, আপনার জন্য বলছি, আপনি এর মধ্য থেকে আমার মনে হয় যে আপনি নোট নিতে পারেন যে কোন বিষয়গুলো নিয়ে কথা বলবেন। তার্শিক সঞ্চয়, যিনি এসএ টিভিতে আছেন, আমি আপনাকে পেজ দিয়ে সাহায্য করছি। তার্শিক সঞ্চয়, উনি এসএ টিভির একজন সিনিয়র রিপোর্টার আছেন, সংবাদ পাঠক সেখানকার, এবং উনি প্রশ্ন করেছেন যে চিকিৎসক সাংবাদিক সম্পর্কের একটা অবনতির সব জায়গায় খেয়াল করা যায়, এটি উন্নয়নে আপনার কোনো পরামর্শ আছে কিনা। ফারহান, যিনি একজন অকুপেশনাল থেরাপিস্ট, বলা হচ্ছে যে চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে, এটি কমানোর কোনো সুযোগ আছে কিনা। ডাক্তার ফারুক হোসেন, যিনি বলছেন যে গ্রামে গঞ্জে ডাক্তারদেরকে ভয়ে ভয়ে চিকিৎসা দিতে হয়, আমি যদি নিরাপদ না হই, ভয় থাকে, তাহলে আমি মানবীয় গুণাবলী রেখে কিভাবে চিকিৎসা দিব। এ ব্যাপারে মহাসচিব হিসেবে আপনার ভূমিকাটা কি। ফিরোজ কবির কিরণ, আপনি বলেছেন যে চিকিৎসা সেবার মান উন্নয়নে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, বড় বড় হাসপাতালগুলোতে অনেক হয়রানি হয়। ফিরোজ কবির কিরণ, উনি একজন কৃষিবিদ, এই প্রশ্নটা আপনার কাছে রেখেছেন। বিশ্বজিৎ বর্মন বিজয়, উনি অনেকগুলো প্রশ্ন করেছেন, যে উনি ক্ষোভ আছে বিএমএর প্রতি, যে এটি আদৌ পেশাদারি সংগঠন কিনা, বিএমএর যারা ডাক্তাররা মার খাচ্ছেন তাদেরকে রক্ষা করবার জন্য বিএমএ কতটুকু ভূমিকা রাখছে। আপনারা জানেন যে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় একটি দুর্ঘটনা বা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পবিত্র কুণ্ডু, উনি চিকিৎসা দিতে গিয়ে আঘাত পেয়ে তার হাড় ভেঙে গেছে, বঙ্গবন্ধুতে ভর্তি আছেন এখন। কি করছে তাদের জন্য বিএমএ। সাব সেন্টারে নাগরিক সুবিধা নেই, তারপরে 3 বছর থাকার একটা, তার ভাষায়, মধ্যযুগীয় সিদ্ধান্ত কেন। তিনি আরও বলেছেন 33তম বিসিএসে ওএসডি অ্যাটাচমেন্ট করা আছে, শূন্যপদ ইদানিং তৈরি হয়েছে, তারপরে পদায়ন হচ্ছে না। স্বামী স্ত্রী একসাথে থাকতে পারছেন না। আপনার জন্য বলছি, আমারও একই অবস্থা, স্বামী স্ত্রী আজকে 4.5 বছর আলাদাই থাকি পোস্টিংয়ের অভাবে। এরপরে গ্রাম পর্যায়ে অবকাঠামোর সুবিধা নেই, ঔষধ নেই, জনবল নেই, কিন্তু এগুলো একটি প্রশাসনিক বিষয়। তারপরে দেখা যায় যে ডাক্তারদের উপরে দোষ চাপানো হয় যে ঔষধ নাই কেন, এই সুবিধা নাই কেন। শরীফুল কবির, উনি উপজেলা পর্যায়ে ডাক্তাররা মার খাচ্ছেন, একই কথা, প্রতিকারে কি করেছেন। মহিউদ্দিন মাসুম, যিনি একজন কার্ডিওলজিস্ট, তিনি বলেছেন যে সব ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা যায় কিনা। সেক্ষেত্রে আপনি বলেছেন যে জাতীয় নীতিমালা বানিয়ে যদি হাসপাতালেই ডাক্তাররা ইনকাম করার সুযোগ পায়, কেউ হয়তো প্রাইভেট প্র্যাকটিসে গিয়ে এত কষ্ট করতে চাইবে না। আর একটা বলেছেন যে উপজেলায় পাঠানোর আগে সেখানকার অবকাঠামো নিশ্চিত করা জরুরি, উনি পরামর্শ দিয়েছেন। শফিউল আলম সাজু, আপনার প্রশ্নটি ছিল যে 2014 সালে ডাক্তারদের উপর কয়টি হামলা হয়েছে, কয়টির প্রতিকার করেছে বিএমএ, এটি ডাক্তারদের অধিকার রক্ষার সংগঠন নাকি সরকারের ভাবমূর্তি রক্ষার সংগঠন। ওনার অভিযোগ, খুব কষ্ট আছে। অমিত রায়, উনি বলেছেন যে প্রতি বছর, দুঃখিত স্যার আমি একটু দ্রুতই যাচ্ছি সময়ের সাথে তাল মিলিয়ে, প্রতি বছর 6000 ডাক্তার বের হচ্ছে, 2019 সালে বের হবে, সেই ক্ষেত্রে 30,000 অতিরিক্ত ডাক্তার বের হবে। এতগুলো ডাক্তারকে সরকার কিভাবে অ্যাকোমোডেট করবে। সাইদুর রহমান, আপনি বলেছেন যে ইন্টার্ন ডাক্তারদের ভাতা বৃদ্ধি করা যায় কিনা, একটু স্যারের কোনো এই ব্যাপারে সাজেশন আছে কিনা। আপনি জানেন স্যার, সারা দেশে ইন্টার্নি ডাক্তাররা 25,000 টাকা করে তাদের ভাতা করবার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে তাদের পরিচালকের কাছে। নাজমুল হক রিমু, উনি বলেছেন যে 36তম বিসিএসে মাত্র 127 জন ডাক্তার, কিন্তু এত কম ডাক্তার নিলে বাকি ডাক্তাররা কোথায় যাবে। জহিরুদ্দিন ওয়াসিম, তিনি নানা ক্ষোভ প্রকাশ করেছেন বিএমএর বিরুদ্ধে। মাহবুল আলম রাফি, তিনি বলেছেন যে ডাক্তারদের জন্য আলাদা পে স্কেল করা যায় কিনা। আরেকটা হচ্ছে যে ক্লিনিকগুলো অনেক সময় বেতন ঠিকমতো দেয় না, সেই ক্ষেত্রে কোনো প্রতিকার করার উপায় আছে কিনা। আশরাফ খান বলেছেন যে দেশে প্রাইভেট মেডিকেল আর কত হবে, জুডিশিয়াল সার্ভিসের মতো আলাদা কোনো কমিশন করা যায় কিনা। শাহরিয়ার খালেদ অনেকগুলো প্রস্তাবনা রেখেছেন, দুঃখিত খালেদ ভাই এতগুলো করতে পারছি না। আপনার মূল কথাগুলো হচ্ছে হাসপাতালে পুলিশ স্টেশন রাখা যায় কিনা, অপারেশনের চার্জ ব্যাংক ড্রাফটের মাধ্যমে দেওয়া যায় কিনা। খুব ভালো একটি পয়েন্ট বলেছেন স্যার, আপনার কাছে উত্তরটি আমরা চাই। দর্শক মণ্ডলী কেমন আছেন, প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের নিটল টাটা সুমো অ্যাম্বুলেন্স মাই হেলথ থেকে। আমি ডাক্তার সাকলাইন রাসেল। দর্শক যারা আপনারা আজকে মাই টিভির যে স্ক্রিনে চোখ রেখেছিলেন তারা জানেন যে একটি চমকপ্রদ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। বিষয়টি নির্ধারণ করা হয়েছে নিরাপদ চিকিৎসক, মানবীয় স্বাস্থ্য সেবা।
কি আছে এই বিষয়ের মধ্যে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তার আগে পরিচয় করে দিতে চাই যিনি আপনাদেরকে আজকে এই বিষয়ে নানা তথ্য দেবেন, সাহায্য করবেন। অধ্যাপক ডাক্তার ইকবাল আরসলান, যিনি মহাসচিব হিসাবে আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে। একই সঙ্গে তার অনেকগুলো পরিচয় আছে। বাংলাদেশ চিকিৎসক সমাজের নেতৃত্ব দিচ্ছেন তিনি। বলা যেতে পারে এই মুহূর্তে তিনি আমাদের অভিভাবক চিকিৎসক সমাজের জন্য। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ভালো আছেন স্যার? আপনি ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আমাদের যারা চিকিৎসকরা আজকাল ভালো নাই, রোগীরা তো ভালো থাকবেই না, সে কারণেই তারা রোগী বা অসুখী। একটু স্যার আপনার কাছে শেষের প্রশ্নটি শুরুতে করতে চাই। একজন ডাক্তারের কি কি মানবীয় গুণাবলী থাকা উচিত একজন রোগীর সেবা দেওয়ার জন্য? একজন রোগীকে সেবা দেওয়ার জন্য মানবিক গুণাবলী তো আসলে যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, এবং একজন চিকিৎসক যে পেশাজীবী হিসেবে তার সহনশীলতা এবং রোগীকে নিজের আত্মীয় ভাবা, নিজের আপনজন ভাবা, এটুকু হলেই আমি মনে করি যে যথেষ্ট। যেমন আমি চিকিৎসক হিসেবে যদি একজন বৃদ্ধ রোগীকে আমি মনে করি যে আমার বাবার যেটুকু সেবা পাওয়া উচিত ছিল এই রোগীটারও সেটুকু সেবা পাওয়া উচিত। একটা বাচ্চাকে যদি আমি মনে করি আমার সন্তানের যে সেবাটা পাওয়া উচিত সেই সেবাটা আমি তাকে প্রদান করি, তাহলেই যথেষ্ট। আরেকটি বিষয় যে আমাদের রোগীদের যে ক্ষোভ চিকিৎসকদের প্রতি, সেটার মূল কারণ হচ্ছে সময় না দিতে পারাটা। আচ্ছা, তো এই জায়গাটায় যদি চিকিৎসকরা একটু যত্নবান হন এবং তাদের যে রোগী দেখার সময়টা একটু বেশি করে নেন এবং রোগী দেখার সংখ্যাটা যদি আনুপাতিক হারে কমিয়ে আনেন, তাহলেই কিন্তু তারা এই সময়টা দিতে পারবেন। রোগীরা হচ্ছে চিকিৎসকের সাথে একটু কথা বলতে চায়, কথা বলার মনের কথাগুলো খুলে বলতে চায়। সেই মনের কথাগুলো খুলে বলবার যদি সুযোগ দেন, আমি মনে করি যে বর্তমানের যে প্রেক্ষাপট বিরাজ করছে তার 80% বেশি সমাধান হয়ে যাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে স্যার একটু ভিন্ন আছে। আপনি একটু টাচ দিয়েছেন যে দেখা যায় যে সরকারি হাসপাতালগুলোতে একসঙ্গে অনেক রোগীকে দেখতে হয় বা অনেক বিশেষজ্ঞ আছেন, তিনি চাইলেও কম রোগী দেখবেন সারা দেশ থেকে আসে। সেটা তো হচ্ছে যে আমাদের সরকারি হাসপাতালগুলোর যে অবস্থা, সেটা হচ্ছে যে একজন চিকিৎসককে সকাল থেকে দুপুরের মধ্যে কোনো ক্ষেত্রে যে 100 থেকে 150 রোগী দেখতে হয়, কাউকে এর বেশিও দেখতে হয়। এই প্রেক্ষাপটে আসলে যারা আউটডোরে থাকেন তাদের পক্ষে রোগীদেরকে সময় দেওয়া সত্যি দুরূহ কাজ। এখন এটা যদি আপনি সমাধান করতে চান, তাহলে আপনাকে এই চিকিৎসা ব্যবস্থাপনাটা ঢেলে সাজাতে হবে। যেমন ধরুন যে আপনার যে সামান্য চিকিৎসার জন্য ডিসপেন্সারিগুলোতে গেলে হতো বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভব বা কমিউনিটি ক্লিনিকে সম্ভব, সেই আপনার রোগীগুলো চলে আসছে টারশিয়ারি লেভেলের হাসপাতালে, যার ফলে চিকিৎসকদের উপরে চাপ বাড়ছে। এখানে যদি একটা সুনির্দিষ্ট রেফারেল সিস্টেম তৈরি করা যায়, তাহলে কিন্তু এর অনেকখানি কমে যাবে। এবং আমাদের দেশে টাকা থাকলেই কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যায়, পৃথিবীর অন্য দেশে হয়তো এটি সম্ভব না। স্যার, আমরা দেখা যাচ্ছে যে ইদানিং আমরা চিকিৎসকরা, আমি মনে করি যে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন, আমরা যারা তরুণ আছি, যথেষ্ট আমরা মনে করি যে আমরা যোগ্য একটা মানুষকে সেবা দেওয়ার জন্য। তারপর একটা আস্থার সংকট হয়ে গেছে। এই সংকটটি হচ্ছে হেলথ কার্ড বা হেলথ ইন্স্যুরেন্স করার বিষয়ে কোনো পরিকল্পনা বিএমএর পক্ষ থেকে আছে কিনা? মোটামুটি স্যার এই হলো সবার প্রশ্নগুলো। আপনি একটু যদি বলেন একে একে আমাদের কয়েকটা, আমি মাঝখানে আপনাকে আবার মনে করিয়ে দিব আপনি যেখান থেকে শুরু করতে চান। আমরা এর মাঝখানে একবার বিরতিতে যাব, আবার আপনার প্রশ্নগুলো শুনতে থাকবো। আমাদের বিরতির আগে 2 মিনিট আছে স্যার, আপনি শুরু করতে পারেন। আপনি যদি একটা করে শুরু করেন আর কি। ধন্যবাদ। এখানে আসলে যে আপনার প্রত্যাশা, একটা হচ্ছে যে চিকিৎসকদের প্রত্যাশা, আরেকটি হচ্ছে সাধারণ মানুষের প্রত্যাশা। তো সাধারণ মানুষের প্রত্যাশার জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে নাই বললেই চলে। আসলে সাধারণ মানুষ এখানে ঠিক সেভাবে তারা খুব বলেননি। তবে চিকিৎসা ব্যয়ের বিষয়টা হচ্ছে যে চিকিৎসা ব্যয় আপনার সারা পৃথিবীতে মুদ্রাস্ফীতির কারণে এবং প্রত্যেকটি জিনিসের
যে বাজার মূল্য বৃদ্ধির কারণে কিন্তু সমগ্র চিকিৎসা ব্যয় বাড়ছে। এখানে আসলে চিকিৎসকদের করবার কিছু নেই। যদিও বর্তমান সরকার চেষ্টা করছেন, তারা আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত যন্ত্রপাতি আছে, সরঞ্জাম আছে, বা চিকিৎসা সংক্রান্ত যে উপাদানগুলো আমদানি করতে হয় তার উপরে শুল্ক কমিয়ে দিয়ে, কিছু কিছু ক্ষেত্রে শুল্ক তুলে দিয়ে এগুলোর মানে মূল্যটা কমিয়ে রাখবার এবং মুদ্রাস্ফীতি কমিয়ে রাখবার চেষ্টা করছেন। একটি বিষয় সেটা হচ্ছে যে এটা সরকার বা চিকিৎসক এদের পক্ষে যে আপনার ধরে রাখাটা খুবই ডিফিকাল্ট। তারপরেও আমি ধন্যবাদ জানাবো বর্তমান সরকারকে, তারা আসলে চেষ্টা করে চলেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে নিরাপত্তা, আইন শৃঙ্খলা, হয়রানি, এটি খুবই আকাঙ্ক্ষা আসলে যে আপনার হচ্ছে যে নিরাপত্তা হচ্ছে যে যেমন চিকিৎসকের নিরাপত্তা হচ্ছে রোগীদের। রোগীরা নিরাপত্তা চান যে তারা যখন হাসপাতালগুলোতে আসবেন যাতে তারা সঠিক চিকিৎসাটা তারা পান। আর চিকিৎসকদের যে নিরাপত্তার বিষয়টা হচ্ছে তারা যখন কর্মক্ষেত্রে কাজ করেন তখন যাতে তারা নিরাপদ পরিবেশে তারা কাজ করতে পারেন। এখানে আমরা দেখি যে আপনার চিকিৎসকদের ব্যাপারটা, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি একটি দিয়ে যদি বলি তাহলে বোঝা যাবে। সেটা হচ্ছে যে সবচেয়ে শেষে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আপনার টুঙ্গিপাড়ায় যে ডাক্তার পবিত্র ইউএচএফপিও, তাকে আপনার সেখানে মৌলবাদীরা তাকে আক্রমণ করেছে। এটা কিন্তু যে আপনার সাধারণ যে চিকিৎসকের উপরে যে আপনার চিকিৎসা নিতে আসা যে জনগণের যে আক্রমণ সেটা না, এটা হচ্ছে যে একটা মৌলবাদী চক্রের অন্য একটি বিষয় প্রোপাগান্ডা করে এই ঘটনাটা ঘটিয়েছে। এখানে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে বিষয়টা ছিল এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আপনার গোপালগঞ্জ যে বিএমের সাথে যোগাযোগ করে বিএমের প্রতিনিধি টুঙ্গিপাড়ায় পাঠিয়ে সেখানকার অবস্থা পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করে এবং ডাক্তার পবিত্রকে ঢাকায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আনার ব্যবস্থা করে তার চিকিৎসার যে নিশ্চয়তা বিধান করাটাই আসলে তাকে রক্ষা করাটা আসলে প্রধান কাজ ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ওইখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং যারা তার উপরে আক্রমণ করেছিল তাদেরকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে, শুধুমাত্র একজনকে আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তাদেরকে নন অ্যাভেলেবল ধারায়, এগুলো কিন্তু সরকারের সাথে আলোচনা করেই করা হয়েছে। এবং স্যার এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন তো পুলিশের ভূমিকা সম্ভব করা, বেশি চিকিৎসক নিগৃহীত হচ্ছে, নির্যাতন হচ্ছে, সবার একটা অভিযোগ বিএমএ কিছু করছে না কেন? আসলে কি আপনার হচ্ছে যে বিএমএ তো পুলিশিং করা ভেরি ডিফিকাল্ট, বা পুলিশিং করতে পারবে না। এই ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটছে তা না, আপনার পার্শ্ববর্তী দেশ এমনকি চীনেও যে আপনার ঘটছে, এবং যা ঘটছে এর চাইতে ভয়াবহ এবং ভয়ঙ্কর আমেরিকাতেও ঘটছে, উন্নত বিশ্বেও ঘটছে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে সরকারের সহযোগিতা নিয়েই কিন্তু এগুলো বন্ধ করতে হবে। বিএমএ তো পুলিশিং করতে পারবে না। এখন যেমন সরকার বা মাননীয় মন্ত্রী রাজি হয়েছেন যে এই নিরাপত্তা আইন করে অন্তত যারা চিকিৎসকদের উপরে আঘাত করবে বা আপনার চিকিৎসা প্রতিষ্ঠানের উপরে আঘাত করবে তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করা এবং জনগণকে মোটিভেট করা। এই জনগণকে মোটিভেট করা, আমাদের চিকিৎসকদেরও আপনার মোটিভেট করার বিষয় আছে, এবং তাদেরও যে হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, এই বিষয়গুলো আসলে নবীন তরুণ চিকিৎসকরা ওখানে যান, যাওয়ার পরে তারাও যে আপনার মব যে কিভাবে কন্ট্রোল করবেন বা একটা খারাপ সিচুয়েশনে একটা খারাপ রোগীকে কিভাবে হ্যান্ডেল করবেন সে ব্যাপারেও তাদের যে ট্রেনিং বা স্কিল, এগুলো আসলে আমাদের কারিকুলামের মধ্যে আমরা ওইভাবে সন্নিবেশিত করি নাই, এগুলো আমাদের আসলে করা প্রয়োজন।
আচ্ছা স্যার, এই যে আমার কাছে যেটি মনে হলো আপনার কথা শুনে, যে আপনি ব্যক্তিগত পর্যায়ে চেষ্টা করছেন, সাংগঠনিকভাবে চেষ্টা করছেন, কিন্তু বিএমএ এর সঙ্গে তাহলে কি সাধারণ চিকিৎসকদের একটু গ্যাপ হয়ে যাচ্ছে বা আপনারা আপনাদের কর্মকাণ্ডগুলো তুলে ধরছেন না? আপনার হচ্ছে যে যেটা আমি কাউকে দোষারোপ করব না বা উচিতও না, আমরা তাদের প্রতিনিধি। আসলে যে চিকিৎসকদেরও তো তাদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, তাদেরও তো আসলে বিএমএর যে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়া বা আপনার প্রতিনিয়ত বিএমএ অফিসে এসে যে নেতৃবৃন্দের সাথে আলোচনা করা, এক্সচেঞ্জ অফ ভিউজ, এগুলো করা তো আসলে প্রয়োজন। এবং আপনার এই যে আপনারা যাদেরকে নির্বাচিত করে দিল, তারা কি কাজ করছে না করছে না, কি করছে, এটা তো তাদেরও দেখা উচিত। আমি অর্থাৎ তদারকির একটি বিষয় আছে স্যার। মন্ত্রী সংসদে বলেছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে 3 বছর 2 বছরের জায়গায় গ্রামে 3 বছর। এটা আমাদের আসলে জানা নেই। উনি বলেছেন হয়তো যে আপনার চিকিৎসকদের রাখবার জন্য। তবে আমি মনে করি যে এটা আলোচনা সরকারের সাথে করে এই বিষয়ে যে কোনো একটি সমাধান আমরা করতে পারবো। এটা নিয়ে উদ্বিগ্ন হবার মতো কিছু আছে বলে আমার মনে হয়। আপনি কি ব্যক্তিগতভাবে 3 বছরে রাজি আছেন কিনা বা পক্ষে যাবেন কিনা? আমি আসলে 3 বছরের পক্ষে না, এজন্যই যে আপনার যারা পোস্ট গ্রাজুয়েশন করতে আসে, আমি মনে করি যত আর্লি পোস্ট গ্রাজুয়েশন ছেলেমেয়েরা করতে আসবে তত বেশি তারা পিক আপ করতে পারবে। এটা পিক আপ করারও বিষয় আছে। সেজন্য আমি তো মনে করি যে পোস্ট গ্রাজুয়েশনটা কন্টিনিউয়াস হলে ভালো হতো ইন্টার্নশিপের পরে। আবার এখানে একটা অসুবিধা আছে যে কন্টিনিউয়াস হলে তাহলে তখন না তখন তারা করে কি, ইন্টার্নশিপের সময় কাজ না শিখে পরীক্ষায় পাশ করার জন্য তারা লেখাপড়ায় ব্যস্ত হয়ে যায়, তাতে তারা ভালো চিকিৎসক হওয়া থেকে বঞ্চিত হয়ে যায়। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এর মধ্যে একটা সমাধান আপনার কাছ থেকে বের হয়ে আসবে স্যার। এই যে ইন্টার্ন ডাক্তাররা 10,000 থেকে 25,000 টাকা দাবি করেছে, আমি মনে করি যে ওদের দাবিগুলো আসলে যৌক্তিক। এবং আমি বলি যে আপনার হচ্ছে যে আমরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের কাছে আমরা দাবি করেছি এবং আমরা একটি যুক্তি তৈরি করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছি এবং আমাদের যুক্তিটাই স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয় যারা এটা করেন তাদের সাথে আমি যোগাযোগ করেছি এবং অর্থ মন্ত্রণালয়ের যে ওখানে তো অনুবিভাগগুলো আছে, অনুবিভাগের যে দায়িত্বে আছেন তিনি আমাকে বলেছেন যে মানে নিশ্চিত করেছেন যে এই বাজেটের পরে এইটা নিয়ে সম্ভব। এক নাম্বার। 2 নাম্বার, এইটা শেষ করে দিই একবারে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই বর্তমান সরকার আসার পরে, এই আপনার 2013 2014 জানুয়ারিতে আসার পরে আমরা 2টো আইন বিএমএ থেকে তৈরি করে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদান করেছি। সেটা হচ্ছে যে চিকিৎসা সেবা কর্মী, আমরা শুধু চিকিৎসক না, নার্স, অন্যান্য যারা আছেন তাদের যে নিরাপত্তা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার নিরাপত্তার জন্য একটি আইন এবং রোগীদের যে চিকিৎসা ব্যবস্থার যে নিরাপত্তা সে ব্যাপারেও 2টো আইন করে আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি এবং এটা পরীক্ষা নিরীক্ষা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ে মতামতের জন্য গেছে, তাদের মতামত এসছে এবং এই আইনটা যদিও আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এটা নিয়ে, আমরা প্রায় 1 বছরের কাছাকাছি আগে সরকারকে দিয়েছি। একটু বিরতির সময় হয়ে যাচ্ছে, আমাকে শুনতে হবে, এগোয়নি। আমি শুনবো স্যার আপনার কাছে। এবং আপনাকে আমি 1 বছর না, ঠিক হয়তো 3 মাস আগে ফোন করেছিলাম যে স্যার এই আইনটা কেমন, কতদূর অবস্থা আছে। আপনি বললেন যে আমি সুসংবাদ সবাইকে দিতে পারবো খুব শীঘ্রই। দর্শক মণ্ডলী, আমরা সেই সুসংবাদটাও শুনবো এবং আজকে যে প্রশ্নগুলো রাখা হলো আমরা এই বিষয়গুলো নিয়ে শুনতে থাকবো। তার আগে আমাদের নিয়ম অনুযায়ী ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের নিটোল টাটা সুমো অ্যাম্বুলেন্স মাই হেলথ থেকে। আমি ডাক্তার সাকলাইন রাসেল। আপনারা জানেন যে আমরা চিকিৎসক এবং রোগীর সম্পর্ক উন্নয়নে নানাবিধ কথা বলছি, আর এই বিষয়ে কথা বলার জন্য একজন উপস্থিত আছেন যারা আপনারা চিকিৎসক সমাজের তিনি একদম নেতৃত্ব দিচ্ছেন, অধ্যাপক ডাক্তার ইকবাল আরসালান, মহাসচিব বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, একই সঙ্গে ডিন হিসাবে আছেন বেসিক অনুষদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। স্যার, বিরতির আগে আপনি বলছিলেন চিকিৎসকদের জন্য আইন করা হচ্ছে এবং আপনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে এটি খুব শীঘ্রই আসবে।
আমরা কি খুব শীঘ্রই পাচ্ছি স্যার? আমরা আপনার হচ্ছে যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে চিকিৎসা সেবা কর্মী ও স্থাপনা যে নিরাপত্তা আইন এবং রোগী সেবা নিরাপত্তা আইন দুটোই আমরা করে সরকারের কাছে দিয়েছিলাম, এবং এই আইনগুলো তৈরি করার অনেকগুলো প্রক্রিয়া আছে, সেই সরকারি প্রক্রিয়াগুলো চলছে। তবে এটা বলতে পারেন যে অনেক স্লোত হচ্ছে, এটা আমরাও বিশ্বাস করি স্লোত হচ্ছে, এবং মাননীয় মন্ত্রী মহোদয়ও এ ব্যাপারে খুব উদ্বিগ্ন, উনিও চাচ্ছেন দ্রুত এই আইনটা সংসদে নিয়ে যেতে। তো আমরা আশা করি যে উনি বাইরে গেছেন, উনি ফেরত আসার পরে এ ব্যাপারে আমরা আপনার খুব দ্রুত পদক্ষেপগুলো নিতে সক্ষম হব, এবং উনি বলেছেন যে এই আইনগুলো সবই তিনি শীতকালীন যে অধিবেশনে নিয়ে যেতে চান। জি, আমরা আশা করি স্যার সেই সুসংবাদটা খুব শীঘ্রই আপনার মুখ থেকেই পাবো। এবং আপনি জানেন যে হেলথ নিউজ বিডি যে আমাদের যে অনলাইন রয়েছে চিকিৎসকদের পক্ষে, এখানে আপনি পবিত্র কুণ্ডুকে দেখতে গেছেন, আপনার ছবি সহ আমরা দিয়েছিলাম, এবং সেখানে একটি তথ্য ছিল যে সরাসরি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী লিয়াজও করছেন বা খোঁজ খবর নিচ্ছেন। এটি কতটুকু সত্য? এটা মানে 100% যে সত্য। ঘটনা ঘটার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে আপনার সবসময় যে যোগাযোগ রেখেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ রেখেছি বিষয়গুলো। এমনকি তিনি যখন লন্ডন গেলেন সেদিনও উনি এয়ারপোর্টে যাওয়ার সময় গণভবনে এ বিষয়ে ওনার সাথে আলোচনা হয়েছে। পবিত্র কুণ্ডু যাতে আপনার তাকে ঢাকায় সুচিকিৎসার ব্যবস্থা তো করাই হয়েছে, তিনি সুচিকিৎসা হয়ে গেছে, এবং তার যে চাকুরির যে নিরাপত্তা বা অন্যান্য তিনি অসুস্থ সময়ে কিভাবে তাকে রাখা হবে, তাকে পদোন্নয়ন দিয়ে আপনার ডিজি অফিসে রাখা এবং ওখানে অন্য আরেকজনকে দেওয়া, এগুলো আপনার তিনি সরাসরি আলাপ করেছেন, এবং এগুলো আমরা বাস্তবায়নে আমরা স্যার হাতে 7-8 মিনিট সময় পাবো, তারপরে আমি শেষ করতে চাই। সারা বাংলাদেশে অনেক পবিত্র কুণ্ড আছে স্যার, প্রতিদিনই চিকিৎসক নির্যাতনের শিকার হচ্ছেন। গতকাল ক্ষেত্রে নিউজ আমাদের যে অনলাইন রয়েছে সেখানে নিউজ ছিল যে মারও খেলেন আবার যৌন মামলার শিকারও হলেন, এটি আগুলঝরা বরিশালে হয়েছে। এরকম সমস্ত দেশই কিন্তু